সরকারের খরচের হিসাবে আয়ের চেষ্টা করে, এটা সত্য। এনবিআর চাপে থাকে, এটাও সত্য। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখন কর ছাড় দিই, আগামী জুন মাসের 11 তারিখে আমি যদি বলি যে এই জায়গায় নতুন ট্যাক্স বসানো হবে, এটা আসলে খরচ আদায় করার জন্য, মানে এক ধরনের ইনকাম বাড়ানোর জন্য। কিন্তু আমি যদি বলতাম যে এই ট্যাক্সটা এই বছর হবে না জুনে, এর পরের বছর জুনে হবে, এর মধ্যে ইনভেস্ট করো ইকোনমিতে। সো আমাদের এই প্রসেসটাতে আমরা কি করছি, আমরা 10 দিন আগে 11 তারিখে অ্যানাউন্সমেন্ট দিয়ে যদি বলি ট্যাক্স দিলাম এই কয়টার উপরে, তাহলে কি হবে, যারা কি বলা যাবে, যারা ব্যবসায়ী এবং শিল্পপতিদের মধ্যে পার্থক্য আছে, তারা বলবে আমি তো চট করে আমার আগের ইনকাম করা যেটা বা আগের ইম্পোর্টেড করা প্রোডাক্টের দামটা বাড়িয়ে দেব। কিন্তু সারা পৃথিবীতে যেটা করে যে একটু লং টার্মে যায়। আমি বহুদিন যাবৎ বলে আসতেছি যে আমি যদি আগামী 3 বছরের জন্য এই সেক্টরটাকে ইনসেন্টিভ দিই, ইনসেন্টিভ মানে আমি ট্যাক্সই দেবো, কিন্তু আমি জানি এটাকে আমি দেশে ইনভেস্টমেন্ট আনার জন্য করবো। সো আমার এই ট্যাক্সের পলিসিতে ইনভেস্টমেন্ট পলিসিটাকে যোগ করা, সেটা আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট। আমরা ট্যাক্সের পলিসিতে শুধু একটা জিনিস করি, সেটা হচ্ছে সরকারের ব্যয়টাকে কীভাবে নির্বাহ করা। সরকারের ব্যয় নির্বাহের জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইকোনমি যদি গ্রো না করে, তাহলে আগামী বছর তো আরও বড় বাজেট হবে। মানে প্রতি বছর কিন্তু বাজেট বড় হচ্ছে এবং এটা ন্যাচারাল, এটার জন্য কোনো আহামরি কিছু লাগে না। কারণ আমরা 14-15 এবার দেখলাম 16.5% ট্যাক্স, মানে টোটাল সাইজ অফ দ্য জিডিপির 16.5%। তো 16.5% ইজ নট, আমরা এর আগে 17% তো ব্যবহার করেছি। মানে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই, আলমাজ ভাইয়ের কথা সূত্র ধরে। আলমাজ ভাই বলছিলেন যারা ট্যাক্স দেয় গভর্নমেন্ট তাদের উপরে চেনাপথ, সেখানেই ট্যাক্সের আসলে প্রেশারটা বাড়িয়ে দেয়, যে কারণে সেই খাতের ব্যবসায়ীদের সমস্যা হয়ে যায়। নতুন উৎস মানে ট্যাক্স নেটটা তো বড় করতে হবে, এই কথা আমরা সরকারের স্টেক হোল্ডারদের কাছ থেকে শুনি, আপনারা যারা ইকোনমিস্ট তাদের কাছ থেকে শুনি, কিন্তু যাদের কাজটা করার কথা তারা কেন করেন না? আবার করতে গেলেও আমরা দেখি এক ধরনের পাল্টা তাদের কাছ থেকে বাধা আসে, চাপ আসে যে আমাদের উপর ট্যাক্স। বাধা তো আসবেই, কিন্তু সেটা তো সরকারকে সেভাবে করতে হবে। এবং যেটা এনাম ভাই বললেন যে এটা তো লং টার্ম করতে হবে, যে আমি বললাম যে হ্যাঁ পরের মাস থেকেই ট্যাক্স শুরু হয়ে যাবে তোমাদের, যেটা আগে কেউ দিত না, ওইভাবে করলে তো হবে না। এটা তো একটা আপনাকে ব্রিদিং গ্রাউন্ড দিতে হবে, মানুষকে আস্তে আস্তে এনকারেজ করতে হবে, অভ্যেস করাতে হবে, তারপরে এটা হবে। অনেকভাবে করা একটু আলমাজ ভাই আলাপটা করে আসছে। আলমাজ ভাই, আপনি খেয়াল করেছেন কিনা মোটরসাইকেলের উপর অগ্রিম করের কথা বলা হচ্ছে, এআইটির কথা বলা হচ্ছে, আপনি কি লক্ষ্য করেছেন? এরপরে কিন্তু তারা এনবিআর কার্যালয় ঘেরা করেছে। এই যে প্রেশারগুলো আসে, যে কারণে তো গভর্নমেন্টের এই সিদ্ধান্তগুলো নিতে আসলে ডিলে হয়ে যায়। প্রেশারে আপনি গিভ ইন করলে তো হবে না। আপনি যদি প্রেশারে গিভ ইন করেন, আমরা যেমন অনেকদিন ধরে বলে আসছি যে এনবিআরকে দুভাগে ভাগ করা দরকার, যে যারা আইন বানাবে আর যারা কালেক্ট করবে, দুইটা আলাদা সংস্থা হওয়া। এটা তো ইন্টারিমের সময় চেষ্টাও হলো, কিন্তু আবার এই প্রোটেস্ট হলো, এটাতে আবার সবাই দমে গেল। এনবিআর নিজের মধ্যেই প্রোটেস্ট হলো ইটসেলফ, অফকোর্স। সো এবং কেন হলো এটা আমরা জানি, কেন হলো সেটাও আমরা জানি। সো এই জিনিসটা শক্ত হাতে করতে হবে আর কি, এটা শক্ত হাতে ডিসিশন নিতে হবে। এবং আমি আশা করবো যে এটা নতুন সরকার, তাদের এখন সময় আছে 5টা বছর, এখনই সময়, ওই ইলেকশনের আগে তা করতে পারবে না এটা। আলোচ ভাই, আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মোটরসাইকেলের কথা তো বললাম, তারা তো আসলে প্রকাশ্যে রাস্তায় করেছে, আর আপনারা তো আসলে কোন একটা হোটেলে সভা সেমিনারে বসে অর্থমন্ত্রীকে ম্যানেজ করে ফেলবেন, বাণিজ্য মন্ত্রীকে ম্যানেজ করে ফেলবেন, যে কারণে আসলে ছাড় পেয়ে যান। স্যার, এটি হয় কি না ব্যবসায়ীদের ক্ষেত্রে? না, এটা উনি যেটা একটু আগে বলছিলেন, দেখেন আমরা 23-24 লক্ষ লোক ট্যাক্স দেই, আর 41-42 লক্ষ লোক রিটার্ন দাখিল করে। সো রাফলি 1 কোটি ট্যাক্স পেয়ারের লিস্ট আছে, তার মধ্যে অনেকে জীবিতও নাই, মানে পুরনো লিস্ট পড়ে আছে। সো আমাদের এই অবস্থায় ট্যাক্স নেট বাড়ানোটা ইম্পর্টেন্ট। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা ট্যাক্স নেট বাড়াইতে গিয়ে, যেহেতু আমাদের একটা অনীহা আছে, অনীহা বলতে মানুষের একটা ধারণা হলো যে সরকার আমার জন্য কিছু করে না, যদিও যেগুলো করে সেগুলো দেখতে পায় না। কিন্তু সরকার যেহেতু করে না ধারণা আছে, একটা হচ্ছে আপনি সব ট্যাক্সকে আপনি, যেমন আমি অনেক ক্ষেত্রে, আমি হয়তো উনি একমত হতেবেন না, আমি অনেক ক্ষেত্রে এআইটি নেওয়ার পক্ষে। এআইটি নিয়ে আপনি বলেন এই যে আপনার ট্যাক্স দিয়ে দিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ, তাতে সে কিন্তু বুঝতে পারতেছে না যে চাপের মধ্যে যাচ্ছে। কারণ তাকে যদি আপনি বারে বারে বলেন রিটার্ন দাখিল করো, আমাদের বহু লোক এখনও রিটার্ন দাখিল করার মতো সক্ষমতা নাই। মানে আমার এরকম এক্সাম্পল প্রচুর পাবেন, যে যাদের 15-16 হাজার টাকার বেশি ইনকাম, এখনও তো ট্যাক্স নেটগুলো বাড়বে, ট্যাক্সেবল ইনকাম, কিন্তু 20,000 টাকার বেশি হলে ট্যাক্সে পড়ে যাবে। এই যে ট্যাক্সে পড়ে যাবে, যার 20,000 টাকা 25,000 টাকা ইনকাম, সে ট্যাক্স দাখিল করার মতো ক্ষমতা রাখে না। সুতরাং ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে অনেক দেশ করে, অনেক দেশ যেটা করে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন ট্রানজ্যাকশন থেকে এআইটি কেটে রেখে দিচ্ছে, দিয়ে বলতেছে এবার আপনি যদি বেশি দেন, যেটা উনি বলেন ইম্পর্টেন্ট, আপনার যদি বেশি দেওয়া হয়ে যায় ফেরত নিয়ে যান, আর কম দেওয়া হলে দেন।
সুতরাং এই প্রসেসে গেলে মানুষ যেভাবে ভয় পাচ্ছে, আমরা কিন্তু সবাইকে যদি রিটার্ন দাখিল করতে বলি, আমাদের বহু লোক রিটার্ন দাখিল করার সক্ষমতা রাখে। সক্ষমতা নেই। আরেকটি প্রশ্ন এসে যায় এখানে, আলমাজ ভাই আপনার কাছ থেকে মন্তব্য জেনে স্যারের মন্তব্যটি জানবো, যে কর্পোরেট আয়করে বর্তমানে আমরা একটা ফিগার দেখলাম যে 25,000 কোটি টাকার মতো ছাড় দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আসলে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা এক্সপোর্ট ইনসেন্টিভও পান। এই যে গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, কর ছাড় দিচ্ছে, তার বিপরীতে ইকোনমি কি পাচ্ছে, সেই ইন্ডাস্ট্রি কি আমরা কি সেই জিনিসটা পাচ্ছি কি না তার বিপরীতে? না। এই অ্যাসেসমেন্টটা হওয়া দরকার না? অবশ্যই দিনের পর দিন তো আসলে কর ছাড়, দিনের পর দিন তো না, ইনসেন্টিভ এটা তো করা যাবে না, এবং আপনি তো এমনিও করতে পারবেন না, আপনার এলডিসি গ্রাজুয়েশন হলে এগুলো আপনি করতেও পারবেন না। গ্রাজুয়েশন আবার পিছাতেও চাচ্ছি আমরা এই কারণে। হ্যাঁ, বিভিন্ন কারণে অফকোর্স। হ্যাঁ আলমাজ ভাই, না, সেটাই বলছি যে এটা তো আপনাকে তো ওইটা তো অ্যাসেস করতেই হবে যে ঠিক আছে, আমি এই ইন্ডাস্ট্রিকে আমি Benefit 15% একটা রিবেট দিয়েছি বা 20% রিবেট দিয়েছি, আমি সেটার কতটা গ্রোথ হয়েছে সেটা তো অবশ্যই। অ্যাসেসমেন্টটা তো করতে হবে। হ্যাঁ, সেটার basis কিন্তু তো স্যার কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, যেমন আমার নিজের ইন্ডাস্ট্রিতে 10% ইনসেন্টিভ কিন্তু ছিল, সেটাকে কমিয়ে 8% করা হয়েছে। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয় যে তাহলে কতটুকু বাড়লো ইন্ডাস্ট্রিটা, বাড়েনি। কিন্তু এখন বলতে পারেন কেন বাড়েনি, তার কারণ হচ্ছে অন্যান্য কারণ আছে। যেমন মনে করেন এক্সপোর্ট ইনসেন্টিভ ছিল, তো এক্সপোর্ট বরং কমেছে গত 3 বছরে। সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হয় নাই, আপস্কিলিং হয় নাই, নতুন এআই টিআই টেকনোলজি চলে আসছে, ওটা অন্যান্য সমস্যা। সো কিন্তু ওখানেও আবার ব্যাপার আছে, ওখানে আমাদের সেই সময় মতো ডিসিশন নেওয়া দরকার ছিল, সময় মতো আমার আপস্কিলিং রিস্কিলিং এর দরকার ছিল, সেগুলো করা হয়নি। সো একটা সমন্বিত এফার্টের একটা অভাব আছে আমি মনে করি।